আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কেন খুব ভালো করতে পারে না। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওই স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে আমি শিওর আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি। ইউজুয়ালি আমার চ্যানেল থেকে আমি টিউটোরিয়াল টাইপের ভিডিও আপলোড করি, বাট আজকে আসলে একটু গ্লুমি মুডে আছি, এই জন্য মনে হলো যে আজকে একটু গল্প করি আপনাদের সাথে। আশা করছি ইম্পর্টেন্ট কিছু না হলেও আপনার অ্যাটলিস্ট কথাগুলো শুনতে ভালো লাগবে। সো আমার নাম হচ্ছে তন্ময়। আমি গত 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং, স্টার্ট আপ এগুলো নিয়ে কাজ করছি। সবসময় আই ওয়াজ ওয়ার্কিং উইথ ক্লায়েন্টস 2021 সালের পর থেকে। ক্লায়েন্টস মানে আমার জবের পাশাপাশি আমি অলওয়েজ অনেক মানুষ আমাকে রিচ আউট করতো, হয়তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে বা কোনো না কোনো জায়গা থেকে। তারা আমার মধ্যে একটা প্যাশন আছে, তারা সবাই বলে এই ব্যাপারটা পছন্দ করতো। সো আমি অ্যাকচুয়ালি কনস্ট্যান্টলি আমি ক্লায়েন্টদের সাথে কাজ করতে পেরেছি। অ্যান্ড এখন যখন আমি লুক ব্যাক করি 22 সাল থেকে এই পর্যন্ত 3 বছর, 25 সালে আপনি হয়তো ভিডিওটা দেখছেন, এই 3 বছরে আমার পার্সোনাল গ্রোথ, আমার প্রফেশনাল গ্রোথের বিশাল বড় একটা জায়গা জুড়ে এই যে ক্লায়েন্টের সাথে কাজ করা আছে। আম নট আ টিপিক্যাল ফ্রিল্যান্সার ইন আপওয়ার্ক, ফাইবার। কারণ আমি আসলে জব করার পরে সময় পেতাম না। আমি অলওয়েজ এতগুলো কাজের মধ্যে থাকতাম যে আমি আসলে সময় পেতাম না, যেটা আমার কাছে এখন মনে হয় যে একটা ভুল হয়েছে। আমি এতদিনে হয়তো ডলারে অনেক ভালো আর্ন করতে পারতাম। যাই হোক, লং স্টোরি শর্ট, বাট আমি বাংলাদেশিদের মাইন্ডসেট নিয়ে কয়েকটা কথা বলবো। যেমন ধরেন, এরকমই একটা ক্লায়েন্ট আমি 2023 সালে, আমি তখন সিন্দাবাদ লিমিটেডে কর্মরত ছিলাম। তো একদিন সকালে আমাদের একজন পরিচিত বড় ভাই আমাকে রিচ আউট করে বললো যে তাদের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের একজন লাগবে। সো মেবি তার প্ল্যান ছিল আমাকে একটা ফুল টাইম গিগ অফার করবে, বাট আমি যেহেতু ফুল টাইম অলরেডি এক জায়গায় খুব ভালো জব করছিলাম, সো ওইটা হয়তো পরে সাহস পাই নাই। সো আমি মিটিং করতে গেলাম ওদের অফিসে। অফিস থেকে লিটারালি আমার ছুটি নিয়ে যেতে হলো। আমি কাজ করছিলাম অন্য কিছু প্রজেক্টে, তখন ব্যস্ততাও ছিল না, সো আমার পেইড লিভ ছিল অলরেডি। তো ছুটি নিয়ে যখন গেলাম, তেজগাঁতে অফিস ছিল আমার মনে আছে। যাওয়ার পরে আমি যেটা বুঝলাম যে ওই কোম্পানিটা একটা সার্ভিস বেসড কোম্পানি, এবং ওখানে ওদের কোম্পানির যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা আছে তারা এই ব্যাপারটা বোঝে যে অনলাইনে আমাকে এখন একটু ফোকাস করতে হবে, কিন্তু এই ব্যাপারটা তারা বোঝে না যে কীভাবে করতে হবে, কোনটা কীভাবে কাজ করে। সো তাদের একটা ওয়েবসাইট বানানো ছিল। ওয়েবসাইট বানানোর জন্য একজন খুবই হাই মানি চার্জ করেছে একটা এজেন্সি, অ্যান্ড মান্থলি রিটেনার ফি নিত। ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটের জন্য মান্থলি 20 থেকে 30 হাজার টাকা রিটেনার ফি নিত, যেখানে ওয়েবসাইটের ট্রাফিকই ছিল ধরেন 10 জন 20 জন, তার বেশি না, কারণ ওরা একটা অফলাইন কোম্পানি। সো মামু বানায় উন লোগো কো কোই ব্যাপার নেই। তো আমাকে ডেকেছিল, ডাকার পরে আমি 2টা মিটিং করতে যাই অ্যাকচুয়ালি। তাদেরকে একটা প্রপোজাল দিই যে এইভাবে করতে হবে, এটা করতে হবে। সো আমার সাথে, আমি লং স্টোরি শর্ট কুইকলি বলি, আমার সাথে 2টা জিনিস নিয়ে ওদের ডিল হয়, ডিল হবে হবে ভাবছিল। এক হচ্ছে ওদের ওয়েবসাইটে ভিজিটর দরকার। ওরা চায় যে ওদের ওয়েবসাইটে অনেক মানুষ আসুক এবং এসে তারা কিনুক না কিনুক দরকার নেই, তারা চায় দ্য গাই হু ওয়ান্টেড টু হায়ার মি ফর দ্য রোল, ফর দ্য পার্ট টাইম রোল ফর দ্য কনসালটেন্সি, অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য ছিল বা তার কেপিআই ছিল ওয়েবসাইটে বেশি মানুষ যেন আসে। অ্যান্ড দে ওয়ার কম্পেয়ারিং দ্যাট বিজনেস উইথ সেবার অর XYZ, কম্পেয়ারিং দ্যাট বিজনেস উইথ সামথিং এলস। অফলাইনে দে ওয়ার ভেরি বিগ, তারা অনেক বড় বড় জায়গাতে সার্ভিস দেয়, বাট অনলাইনে দে ওয়ার নট বিগ। কেউ তাদের চেনে না। তাদের পেজে 121টা লাইক ছিল। সো আমার কাজ ছিল যে কীভাবে করে ওদের অফলাইন অনলাইন ভিজিটর আমি বাড়াতে পারি। তার বাদেও তাদের ফেসবুক অ্যাডেরও কিছু জিনিস ছিল। সো আমি ওদেরকে বলি যে মান্থলি আপনারা কত টাকা চার্জ, আপনাদের বাজেটটা কী, এভাবেই তো ডিলটা করা হয়। ওই যে বললাম আমার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে, আমি যেহেতু এতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি। সো তখন আমি বুঝতে পারি যে কোন ক্লায়েন্ট আসলে কেমন। তখন তো অত বেশি বুঝতাম না, এটা আমি 23 সালে শুরুর দিকের কথা বলছি। সো শুরুর দিকে না, একটু পরের কথাই বলছি অ্যাকচুয়ালি, অলমোস্ট 2-3 বছর হয়ে গেছে ব্যাপারটা। তো আমার খুব ইচ্ছা ছিল, যখন এটা আমার সাথে হচ্ছিল তখনও আমার মাথায় ছিল যে দেয়ার উইল বি সামডে যখন আমি এটা নিয়ে কথা বলবো ডিটেলে। তো সব কিছু হলো, আমি গেলাম, আমাকে সিঙ্গাড়া খাওয়ালো, 2-3টে ব্যাক অ্যান্ড ফোর্থ মিটিং হলো। সো আমি যেটা বুঝলাম, ওরা এসিও চাচ্ছে, এসিও করে ওদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হবে অর্গানিক্যালি। ওরা কোনো পেইড মার্কেটিং করবে না, দে ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ সিঙ্গল পেনি অন পেইড মার্কেটিং। ওরা চায়, আমি ওদেরকে বুঝালাম যে ভাই, বাংলাদেশে আপনি যত যাই বলেন, আপনার যদি কম্পিট করতে হয় ওদের সাথে, আপনাকে বাংলাদেশি মার্কেটে এসিও দিয়ে শুধু আপনি পারবেন না। বাংলাদেশি মানুষের হ্যাবিটটা এখনও পর্যন্ত খুব কম যে তারা এত নেয়ার মি বা গুগল করে না সব জিনিসপত্র। তারা ফেসবুকে অনেক কিছু ডিসকভার করে, ফেসবুক পেজ খুঁজে, মেসেজ করে, ওয়েবসাইটে যায়, তারপরে যে হয়তো কোনো কিছু পারচেস করে বা কোনো একটা সার্ভিস পারচেস করে বা অ্যাপ থেকে তারা করে। বাট তারা ওই যে কোম্পানির ওনার বা ওই মুহূর্তে একটা ভালো ম্যানেজারিয়াল পোস্টে ছিলেন, উনি 60+। সো ওনার অবভিয়াসলি এই বিষয়ে খুব বেশি নলেজ থাকার কথা আমি এক্সপেক্টও করছি না। বাট ওনার সঙ্গে যারা ছিলেন তারা ইজ লাইক ওকে স্যার যেটা বলতেছে ওইটাই। তো মেবি আমি অনেক ইয়াং ছিলাম বলে কিনা জানি না, তারপরে ওরা আমার সাথে 2টা মিটিংয়ের পরে ওরা আমাকে খুব রেসপেক্ট দেয়। তারপরে আর খুব অনেকদিন ব্যাক অ্যান্ড ফোর্থ করে নেই। তারপরে আমি একটা প্রপোজাল পাঠাই, প্রপোজাল পাঠানোর পরে
আফটার 1.5 মান্থ আমি জানতে পারি ওরা একটা ফ্রিল্যান্সারকে দিয়ে কাজটা করাচ্ছে। সো আমি ওদেরকে, যারা এসিও বুঝেন তারা বুঝবেন, কন্টেন্টের ফি সহ আমি তোদেরকে প্রতি মাসে 22,000 টাকা করে চার্জ করবো, এটা বলেছিলাম যে 3 মাসের কন্ট্যাক্ট, ইউ হ্যাভ টু ডু দিস, মানে 22,000 টাকা মানে ওদের র্যাঙ্ক করানোর জন্য। আমি যেহেতু এসিওর কাজ পারি, বাট আমি কখনো র্যাঙ্ক করাই নাই, মানে আমার জন্য ওটা সময় সাপেক্ষ ছিল, এসিওর অনেক কাজ অনেক সময় সাপেক্ষ। সো আমি ওটা, আমার একটা ছোটো ভাই ছিল সিয়াম, ওর সাথে কথা বলেছিলাম, ওকে বলেছিলাম অডিট করতে, ওকে একটা পুরো সুন্দর এসি আমরা অডিট করে দেয়, ওটা ওদেরকে পাঠাই, ওরা কিছুই বোঝে নাই, বাট এতটুকু বুঝছে যে ওদের এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করলে ওরা র্যাঙ্ক করতে পারবে। সো সব কিছু ঠিকঠাক ছিল। পরে আমি জানতে পারলাম যে আমি যেটার জন্য মান্থলি 22,000 টাকা চার্জ করার কথা বলছিলাম, 6 মাসের জন্য নাকি ওইটা বাংলাদেশি কোনো একটা ফ্রিল্যান্সার 50,000 টাকায় করে দিচ্ছে। সো এটা যখন আমি শুনেছিলাম তখন আমি ওনাকে লিখেছিলাম, ভাইয়া গুড লাক ফর দ্যাট। এখন এই যে পুরো ঘটনাটা আপনি শুনলেন আমার কাছ থেকে, এখানে আমাদের একটা বড় লার্নিং আছে, বা বড় একটা মাইন্ডসেট সম্পর্কে ধারণা আছে। দেখেন, আমি একটা ভালো প্রোডাক্ট কিনবো বা একটা ভালো সার্ভিস নেব, এটার মানে কখনোই এটা না যে এটার প্রাইসটা সবচেয়ে বড় বিষয়। মানে ইফ থিংস আর গুড, মানে জিনিসপত্র যদি ভালো হয়, মানুষ অ্যাকচুয়ালি পে করতেও রাজি আছে। এই যে যেই ছেলেটা 50,000 টাকায় 6 মাস কাজটা করে দিচ্ছে, ডু ইউ থিঙ্ক যে ওই 50,000 টাকা থেকে ও লাভবান হতে পারছে বা ওর কোনো প্রফিট হচ্ছে আদৌ? আমার কাছে মনে হয় না হচ্ছে। ও জাস্ট ইন্ডাস্ট্রিতে নষ্ট করছে। আপনি দেখবেন যারা সিএনজিওয়ালা আছে, সিএনজিওয়ালাদের একটা রুলস থাকে যে ওকে এই এলাকা থেকে এই এলাকায় তুই 300 টাকা নিচে যেতে পারবি না বা 400 টাকা নিচে যেতে পারবি না। ওদের মধ্যে অনেকে যদি একাও থাকে বা দুজনও থাকে, ওরা বসে থাকে, তারপরেও কিন্তু দেখবেন যে ওরা ওই টাকার নিচে নামে না, কারণ ওরা জানে আজকে বা কালকে যদি একজন দুজনকে আমি নিয়ে যাই 220 টাকায়, 300 টাকার জায়গায়, তাহলে ওইটাই হয়ে যাবে ওখানকার অ্যাকচুয়াল ভাড়া, এবং তারা তখন ওই সিন্ডিকেট হোক যেটাই হোক ওইটা মেনটেন করতে পারবে না। একজন সিএনজিওয়ালা এই ব্যাপারটা বুঝলে, একজন ডিজিটাল মার্কেটার বা একজন ফ্রিল্যান্সার কিন্তু এই ব্যাপারটা বোঝে না। অ্যান্ড এটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম শত শত এক্সাম্পল আছে। কোনো একটা কাজ, যেমন আমাকে একটা রিসেন্টলি আমেরিকান কোম্পানি থেকে আমাকে ডিরেক্টলি ফোন দিয়েছে, আমি লিঙ্কডিনে একজন ভিডিও এডিটর খুঁজছি বলে সার্চ করেছিলাম। তো দেখেন, বাংলাদেশিরা হলে যেটা হতো, একটা ইমেল পাঠাতো, তারপরে এটা করতো ওটা করতো, অ্যান্ড লাস্টে যে হয়তো সে মানে মানে লাস্টে যে সে বুঝতে পারতো ওকে এই ক্লায়েন্ট হয়তো মানে ক্লোজ হবে না বা হবে। আমেরিকান এজেন্সি কী করছে, ওরা আমার লিঙ্কডিন থেকে পোস্টটা নিয়েছে, আমাকে একটা মেইল শ্যুট করেছে, করার পরে আমার পুরো সব পোস্টগুলো খুঁজে আমি 6-7 মাস আগে একটা পোস্টে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুঁজে আমাকে কল দিয়েছে, সুন্দর করে আমার সাথে কথা বলে বলতেছে যে তন্ময় আপনার মানে ভিডিও এডিটর দরকার, আপনি কোন এরিয়া থেকে? ওরা মনে করেছে আমি একজন আমেরিকান, অত বেশি হয়তো চেক করে নাই। সো করে বলতেছে যে আমরা আপনাকে মাত্র $300 পার ভিডিওতে করে দিতে পারবো, 8 মিনিটের ভিডিও। আমি বেশ হাসছি, বললাম যে $300 না, ইটস ওকে, ইটস লাইক 40,000 টাকা হেয়ার। তো ওইটাই বলতেছি যে এই ব্যাপারটা, দে আর নট কম্প্রোমাইজিং উইথ দ্য বাজেট, দে আর রেদার কম্প্রোমাইজিং অর দে আর রেদার ইম্প্রুভিং দেয়ার সার্ভিস, দ্য কোয়ালিটি, কত তাড়াতাড়ি রেসপন্স করতেছে, কত সুন্দর সেলস টিম রাখতেছে। তো বাংলাদেশের এই ফ্রিল্যান্সিংয়ের খুব বেশি ভালো না করার পিছনে বিগেস্ট রিজন হচ্ছে এটা, আমরা চার্জ করতে পারি না বেশি, বিকজ আমি তো কয়েকটা বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছি, তাদের একটা ইমপ্রেশনই হচ্ছে যে বাংলাদেশের ওরা ভালো ইংলিশ পারে না, ওদের মধ্যে ওই মানে কিছু ব্যাপার খুব কম, প্রফেশনালিজম অনেক ক্ষেত্রে কম, ওরা যেমন কথা বলতে বলতে পার্সোনাল কোয়েশ্চেন করে ফেলায়, তারপরে ইউ আর ভেরি বিউটিফুল এগুলো বলে ফেলায়, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। এগেন আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট 1-2% যারা অনেক ভালো করছে, যারা প্রফেশনাল, আই এম টকিং অ্যাবাউট মেজরিটিজ আর নট লাইক দ্যাট। আমরা রিসেন্টলি একটা এজেন্সি ক্রিয়েট করার চেষ্টা করছি, যেখান থেকে আমাদের একটা ট্রেনিং পোর্শনও থাকবে, নেক্সট লিডার্স, যশোর, খুলনা, বাংলাদেশে। নেক্সট লিডার্সে আমাদের সেমিনারগুলোতে আমরা যারা এসছে, বেশিরভাগেরই জব না করে ফ্রিল্যান্সিং করার অনেক ইচ্ছা। দে ডোন্ট ওয়ান্ট টু ডু এনি বিজনেস, দে ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং এলস, দে জাস্ট নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং। তারা ফ্রিল্যান্সিং করবে, ডলার ইনকাম করবে। অ্যান্ড এই যে ফ্রিল্যান্সিং করবে এই ব্যাপারটা বোঝার পরেই অনেক অ্যাটলিস্ট শত হাজার কোম্পানি, হাজার বিজনেস ওনার্স, তারা স্ক্যামি বিজনেস তৈরি করছে। আমি ক্লিয়ারলি এখন একটা নাম নিতে পারি একটা বিজনেসের, বাট আমি নাম নিতে চাই না। ওরা লিটারালি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এর নাম করে টেলিসেলসের লোক হায়ার করে, যাদের কাজই হচ্ছে, যাদের একটা টার্গেট থাকে যে মান্থলি তুমি যদি আমাকে 5 লাখ টাকা রেভিনিউ এনে দিতে পারো, সেখান থেকে তোমাকে আমি একটা 15,000 টাকার বাজেটের মানে স্যালারি প্রোভাইড করবো। ওরা কিছু লিড জেনারেশন করে, লিড থেকে ওদেরকে কল দেয়, তুমি আমাদের এই ক্যাম্পাসে আসো, ওই ক্যাম্পাসে আসো, অ্যান্ড দে আর ভেরি প্রফিটেবল বিজনেস। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, যারা ওই জিনিসটা মানে যারা ওই কোর্সটা করতে আসে, আমি এরকম অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে কিছুই বুঝতে পারেনি ইভেন্চুয়ালি, কারণ সবার বোঝার স্পিডটা এক থাকে না। অফলাইনে আসলে স্পেশাল ডিজিটাল মার্কেটিং টাইপের জিনিসগুলো শেখা বেশ কঠিন। মানে আপনি শিখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলে ইউ ওয়ন্ট বি এবল টু কোপ আপ, কারণ যারা এগুলো শিখে তারা অনেক ফাস্ট হয়, তারা রিসার্চ করতে পারে ভালো, তারা ইভেন্চুয়ালি
কোনো হেল্প না থাকলেও তারা হয়তো ইভেনচুয়ালি এমনি ভালো করতো। সো এই যে একটা মিসম্যাচ, যে একটা মানুষ হয়তো ভালো করতো এমনিতেই, তাকে একটা গাইডলাইন দেওয়ার নাম করে তার কাছ থেকে, অ্যান্ড তাদের কোর্সের ফিও ছিল 50,000 টাকা ওভারঅল 6 মাসে। সো অ্যাটলিস্ট 30% তাদেরকে দিতে হবে, জাস্ট বিকজ অফ আ ভেরি অ্যামেজিং মার্কেটিং। বারবার তাদের সামনে ভিডিও যাবে, অ্যান্ড অফলাইনে এই আমাদের ক্যাম্পাস থেকে আসেন এইখানে এখানে, অ্যান্ড দে আর আর্নিং এ গুড অ্যামাউন্ট অফ মানি। অ্যান্ড তারা এই হোটেল এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ট্যুর করতেছে ওরা, মানে কোম্পানি ওয়াইজ এই সেমিনার ওই সেমিনার, তারপরে শিক্ষামন্ত্রীকে নিয়ে এসে তাদেরকে দিয়ে কেস দেওয়া হচ্ছে। বাট ইভেনচুয়ালি যারা ওই টাকাটা পে করছে, দে আর নট গেটিং এনি ভ্যালু। হাউ ডু আই নো? বিকজ আই হ্যাড আ পার্সন, মানে আমার একজন পরিচিত একজন ওখানে জব করতো, অ্যান্ড সে পুরো ভেতরের কাহিনিটা জানতেন। ওখানে অনেক মানুষ ছিল যারা ওই পুরো ব্যাপারটার সাথে একমত ছিল না, বাট যেহেতু তারা একটা স্যালারি পাচ্ছিল, তারা ওখানে জবটা কন্টিনিউ করে। সো আমার পয়েন্ট এটাই, বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে যদি ভালো করতে হয়, আমি নিজে একজন ফ্রিল্যান্সার না, আমি কনসালটেন্সি করি, আমি জব করি, আমি নিজের বিজনেস করার চেষ্টা করছি। আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুব সমৃদ্ধ না, মাত্র $6 আমি একটা কাজ করেছিলাম, তাও 2021 সালে, 20 সাল বা 21 সালের দিকে। তারপরে আমি আর কাজ করি নাই। তারপরে আমি কনস্ট্যান্টলি দেশি মার্কেটে কাজ করেছি, এবং আমি কয়েকজনের সাথে কাজ করি, সেখান থেকে কয়েকটা বিদেশি ক্লায়েন্ট পেলে তাদেরকে আমি পার্সোনালি কনসাল্ট করেছি, এটা কোনো মার্কেট বেসের সাথে না। সো আমি আপনাকে যে অনেক ডলার দেখাবো, এত টাকা আমি খরচ করেছি, ওরকম না। আমি জেনারেলি আপনাকে বলছি আর কি, যে বাংলাদেশের মানুষের মধ্যে বেশিরভাগ সময়ই ফ্রিল্যান্সারদের ব্যাপারে অনেক মানে ইন্টারেস্ট থাকে, ফ্রিল্যান্সার অনেক টাকা ইনকাম করে। অ্যাট দ্য সেম টাইম এটাও আপনাকে মেনে নিতে হবে যে আপনাকে একটু একটু হলেও জবের দিকে এবং বিজনেসের দিকেও ফোকাস করতে হবে। জব আর বিজনেস আর দ্য আলটিমেট ডেস্টিনেশন, বিকজ ফ্রিল্যান্সিং মানে it's like you cannot compete with the quantity, you have to always compete with quality, বেটার কোয়ালিটি প্রোভাইড করতে হবে, বেটার প্রফেশনালিজম করতে হবে, বেটারভাবে আপনাকে সার্ভিসটাকে ক্র্যাফট করতে হবে। আপনি যদি একজন 22,000 টাকায় আপনাকে 1 মাস সার্ভিস দেবে, সেই সার্ভিস যদি আপনি 6 মাস 50,000 টাকায় করে দিয়ে মনে করেন যে আম গেটিং আ লট অফ ওয়ার্ক, এটা আসলে আপনি আপনার সময় নষ্ট করছেন, ইন্ডাস্ট্রি নষ্ট করছেন, অ্যান্ড একটা সিএনজি আলাও যে ধরনের কাজ করে আপনি সে ধরনের কাজও করছেন না। আমার ক্যারিয়ার আর্লিতে আমি এই ভুলগুলো অনেক করেছি, অ্যান্ড আমি ওগুলোকে পুরোপুরি ভুল বলবো না, কারণ ওগুলো থেকে আমি কিছু শিখতে পেরেছি, আমার ইভ্যালুয়েবল কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন অনেক সময় একটা প্রবলেম ছিল যে আমি অনেকের সাথে কাজ শুরু করতাম, অ্যান্ড আমার মনে হতো বাংলাদেশের মানুষ এত ভালো যে আমি যদি তাকে বেটার সার্ভিস দিই, সে যদি প্রফিটেবল হয়, সে হয়তো আমাকে ঠকাবে না। দ্যাটস নট ট্রু। কিছু মানুষের খাইজলত মানে খারাপ থাকে, তারা ইভেন্চুয়ালি যদি প্রফিটেবল হয় আপনাকে টাকা পে করবে না। ধরুন আপনি 30,000 টাকা তার কাছে পাবেন, সে আপনাকে দেবে হচ্ছে 10,000 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা, মানে অলওয়েজ আপনি দেখবেন 15,000 টাকার একটা মিসম্যাচ আপনার সাথে আছে, সে কিন্তু প্রফিটেবল। That person is earning a lot of money. That person is more than agreed to hire a person who will be an in-house person, যাকে অফিসে বসায়, সে দুপুরে লাঞ্চ খাওয়াবে, 25,000 টাকা স্যালারি দেবে, বাট আপনার ওই যে 5,000 টাকা যে কনসালটেন্সি ফি এক্সাম্পল হিসেবে বলছি, ওটা সে প্রপারলি পে করবে না। এটা একটা মিথ বাস্টিং থাকে। এটা আমাদের বিগেস্ট রিজন যে কারণে বাংলাদেশি মানুষজন কাজ করতে চায় না। সেকেন্ড রিজন হচ্ছে যে অনেক ফোনি মানুষজন আছে যারা আপনাকে অনেক কিছু স্বপ্ন দেখাবে, বিশেষ করে আমাদের ডিজিটাল মার্কেটিং এই ব্যাপারটা থাকে যে ওকে আপনার বিজনেস এখান থেকে এখানে নিয়ে যাবো, এটা করবো ওটা করবো। সো অ্যাকচুয়াল যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে না, তারা তো আসলে 3 মাস 4 মাস 6 মাসের একটা প্ল্যান নিয়ে কাজ করার চেষ্টা করে। তারা কোনো একটা প্রজেক্ট নেওয়ার সময় খুব বেশি আগ্রহ দেখায় না, তারা বলেন যে আপনাকে আমি এই বানাই দেবো ওই বানাই দেবো। তখন যেটা হয়, অ্যাকচুয়াল যারা বিজনেস ওনার আছেন তারা না একটু কনফিউজ হয়ে যায় যে এই লোক এত কনফিডেন্টলি বলতেছে কীভাবে, তাহলে এই লোক এত কনফিডেন্টলি বলতেছে না, তাহলে মানে ওই যে স্ক্যামি যে মানুষটা ওর কাছে যায়, যে 2-3 মাস টাকা নষ্ট করে তারপরে সে অ্যাকচুয়াল এক্সপার্টের কাছে আসে। সো এটাও একটা প্রবলেম আমাদের ফিল্ডে। আপনি খেয়াল করবেন যে মানে যে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে কারণে মানুষজন কনসালটেন্সি ফ্রিল্যান্সিং করতে চায় না, যে মানুষজন অতিরিক্ত কথা দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা করে, অ্যান্ড অ্যাকচুয়ালি অন্তঃসার শূন্য হয়। অ্যান্ড যতদিন পর্যন্ত দ্য বিজনেস ওনার মানে গেট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ড্যামেজ ইজ ডান, এটা একটা প্রবলেম থাকে। এবার ধরেন আপনি ফ্রিল্যান্সিং থেকে একটা এজেন্সি মোডে কাজ করতে চাচ্ছেন 3-4 জন মিলে, যেমন আমি ক্লায়েন্ট মিটিংয়ে অনেক ভালো, আমি মেটা অ্যাডসে ভালো, অ্যানালিটিক্সে ভালো, আরেকজন থাকলো সে গুগল অ্যাডসে ভয়াবহ লেভেলের ভালো, আরেকজন আমাদের টিমে থাকলো যে গ্রাফিক ডিজাইনিংয়ে ভালো, আরেকজন একটা মেয়ে আমাদের সাথে কাজ করে ধরেন যে রিলসে রেগুলার ভয়েস ওভার দিতে পারবে। সো 4 জনের আমরা একটা টিম হতে পারি, 2 জন পার্ট টাইম আর আমরা 2 জন অ্যাক্টিভলি ক্লায়েন্টের সাথে কাজ করবো। সো আমি একটা নাম দিলাম, একটা সুন্দর একটা ডোমেন কিনলাম, একটা ওয়েবসাইট বানালাম, ক্যানেলিতে আমরা বুক করলাম সার্ভিস, মানে বুক করার জন্য স্লট দিলাম মানুষকে। সো অনেকে বুক করে আমাদের ক্লায়েন্ট হলো। এখন যখন ক্লায়েন্টটা হলো, আপনি খেয়াল করবেন বাংলাদেশের বেশিরভাগ এজেন্সিগুলাই অলওয়েজ কিন্তু আপনার মাইনাসে থাকে। কেন থাকে? বিকজ বাংলাদেশে একটা ব্যাপার থাকে, বিল ছাড়ে না টাইম মতো, মানে টাইম মতো বিল ছাড়তে চায় না। যে আপনার কাছে ধরেন মানে আপনি একজনের কাছে 1 লাখ টাকা পাবেন, ওরা দেখবেন আপনাকে 1.5 মাস পরে যে 20,000 টাকার একটা পেমেন্ট ছাড়বে, তারপরে আপনি আবার সার্ভিস কন্টিনিউ করবেন, আবার 3 মাস পরে যে আরেকটা 30,000 টাকার পেমেন্ট ছাড়বে। সো সবসময় ওই যে একটা 80 থেকে 90,000 টাকার একটা গ্যাপে আপনি থাকবেন। এবং এই ট্র্যাপ থেকে আসলে বাংলাদেশের মানে টপ লেভেলের এজেন্সিও বাঁচতে পারে না, লো লেভেলের এজেন্সিও বাঁচতে পারে না, যেহেতু অনেক এজেন্সি থাকে,
অনেক এজেন্সি আছে, যে কারণে যেটা হয় বিজনেস ওনাররা একটা থেকে আরেকটা চলে যায়, অ্যান্ড মাঝখান থেকে এরা বলে যে কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, বিজনেস অবস্থা খারাপ, এই রাশিয়া ইউক্রেনের ওয়ার হয়েছে, এই প্রবলেম ওই প্রবলেম, নানি মারা গেছে, এটা ওইটা অনেক কিছু। অ্যান্ড মাঝখান দিয়ে এই যে 3-4 মাস যে ক্যাশ ফ্লো থাকতেছে না ওই যে এজেন্সির, এটার কারণে সেই এজেন্সির ওনার এবং পুরো এজেন্সি ইজ অ্যাবাউট টু ডাই। তো এটা একটা বড় ভয়াবহ রিয়ালিটি, যে কারণে মানুষজন আরও বেশি ফ্রিল্যান্সার হতে চায়, কারণ আমার কাউকে বেতন দিতে হবে না, আমার কারো দায়িত্ব নাই, আমি নিজে কাজ করবো, নিজে করবো। বাট এটা তো আসলে একটা এন্ড আছে। সো এটাই, আমি খুব গুছিয়ে কথা বলতে পারলাম না, আমার যে এক্সাম্পল বা যেই মানে উদাহরণ দিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম, আশা করছি আমি বোঝাতে পেরেছি। অ্যান্ড ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ দিস কাইন্ড অফ এপিসোডস মোর, কারণ অনেক মন খুলে কথা বলা যায়, এটা অনেক ইম্পর্ট্যান্ট, মন খুলে কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট অনেক বিষয়ে। সো ইয়া, থ্যাংক ইউ।